সাধারণত একই উপস্তরের অরবিটালগুলো অর্ধপূর্ণ বা পরিপূর্ণ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকলে অপেক্ষাকৃত কম শক্তির প্রয়োজন হয়। তো অর্ধপূর্ণ আর পরিপূর্ণটা কি? এস এস এ যদি দুটা থাকে তাহলে এটা হলো পরিপূর্ণ, আর এস এ যদি একটা থাকে তাহলে এটা হলো অর্ধ পরিপূর্ণ প্রয়োজন। পির ক্ষেত্রে পিতে তো 6টা, পরিপূর্ণ আছে 6টা আর অর্ধ পরিপূর্ণ 3টা। ডির ক্ষেত্রে ডিতে তো 10টা, পরিপূর্ণ 10টা। এই অরবিটাল গুলো ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ করার সময় যদি অর্ধ পরিপূর্ণ বা পরিপূর্ণ করো তাহলে অপেক্ষাকৃত কম শক্তির প্রয়োজন হয়। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এখানে আমি লিখে দিচ্ছি অপেক্ষাকৃত কম শক্তির প্রয়োজন। 2 নম্বর পয়েন্ট, ইলেকট্রন দ্বারা পূর্ণ অথবা অর্ধপূর্ণ উপকক্ষের স্থায়িত্ব বেশি, অর্থাৎ এটা বেশি স্টেবল, স্থিতিশীল বেশি। এই লাইনগুলো এগুলা স্থিতিশীল বেশি। এই দুইটার কারণে অর্ধ স্থিতিশীলতা নীতি আর পূর্ণ স্থিতিশীলতা নীতি প্রতিষ্ঠিত হয়েছে। অর্ধ স্থিতিশীলতা নীতিতে বলা হয়েছে একই উপশক্তি স্তর বা একই উপকক্ষপথ অরবিটালে যদি ইলেকট্রন বা একই অরবিটালে ইলেকট্রন যদি তার মোট ইলেকট্রনের অর্ধেক পরিমাণে যদি থাকে তা অরবিটালটা বেশি পরিমাণে সুস্থিতিশীল হতে পারে। একেই বলে অর্ধ স্থিতিশীলতা নীতি। কোন কারণে যদি অর্ধেক মোট ইলেকট্রনের অর্ধেক পরিমাণ ইলেকট্রন না থাকে, তার কাছাকাছি থাকে, তাহলে অর্ধেক ইলেকট্রন নিয়ে অরবিটালটি সুস্থিতিশীল হয়। আর পূর্ণ স্থিতিশীলতা নীতিতে বলা হয়েছে কোন অরবিটালে যদি যে কয়টি ইলেকট্রন সর্বোচ্চ ধরে সেই কয়টি ইলেকট্রনই যদি থাকে তা অরবিটালটা হয় একদম স্থিতিশীল, পূর্ণ স্থিতিশীল। এই পূর্ণ স্থিতিশীল হলে সে স্টেবল হয়, স্থায়িত্ব বেড়ে যায়। অপেক্ষাকৃত অন্য অরবিটালে সে কম শক্তির প্রয়োজন হয়। এই জন্য অরবিটালটি পূর্ণ স্থিতিশীলতা অর্জন করতে চায়। যদি কোনো কারণে কোনো অরবিটালে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ না থাকে, তার কাছাকাছি ইলেকট্রন থাকে, সেই ক্ষেত্রে সেই অরবিটালটি অন্য কোনো অরবিটাল থেকে ইলেকট্রন নিয়ে পূর্ণ স্থিতিশীল হয়ে যায়। একে পূর্ণ স্থিতিশীলতা নীতি বলে। সাপোজ ডি তে যদি 4টা হয় তাহলে সে অস্থিতিশীল হয়ে যায়। তখন সে ইলেকট্রন নিয়ে আসে কোথা থেকে? কাছাকাছি সমশক্তি সম্পন্ন অরবিটাল থেকে নিয়ে এসে 5টা বানায়। কেন 5টা বানাচ্ছে? 5টা বানানোর কারণ হচ্ছে 2টা। 1 নম্বর, সে পূর্ণ স্থিতিশীল হয়, স্টেবল হতে পারে, অস্থিতিশীলতা থাকে না। 2 নম্বর হচ্ছে অপেক্ষাকৃত কম শক্তির প্রয়োজন হয় এই অর্ধ পরিপূর্ণ করার জন্য। আবার যদি কোনো কারণে ডি তে 9টা ইলেকট্রন হয়ে যায় তাহলে এই অরবিটালটি অস্থিতিশীল হয়ে যায়। তাহলে সে স্থিতিশীল হতে চায়, তখন সমশক্তি সম্পন্ন কাছাকাছি অরবিটাল থেকে সে ইলেকট্রন নিয়ে নেয়, নিয়ে 10টা তৈরি করে। 10টা তৈরি করার কারণ কি? 1 নম্বর কারণ, 10টা যখন ইলেকট্রন হয়ে যায় তখন ডি অরবিটালটা পূর্ণ হয়ে যায়। পূর্ণ হলে সেই ডি অরবিটালটা স্থিতিশীল বা স্টেবল হয়ে যায়, তার স্থায়িত্ব বেড়ে যায়। 2 নম্বর কি? এই যে পরিপূর্ণ যে হলো তাতে অপেক্ষাকৃত কম শক্তির প্রয়োজন হয়। এই দুইটা কারণে D9 ছিল এটা অস্থিতিশীল, D10 হয়ে যায়। ইলেকট্রনটা কোথায় পায়? প্রায় সমশক্তি সম্পন্ন কোন অরবিটাল থেকে ইলেকট্রনটা নিয়ে আসে। আমরা এখন এরকম কিছু মৌলের ইলেকট্রোবিন্যাস করলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। আমরা ডি দিয়ে এরকম উদাহরণ দিয়েছি, পি দিয়ে এরকম উদাহরণ হতে পারে, এফ দিয়ে এরকম উদাহরণ হতে পারে, যেগুলো আবহাওয়া নীতি অনুসরণ করে না। ক্রোমিয়াম, ক্রোমিয়াম ইলেকট্রোবিন্যাস করলে আমরা পাবো 1s 2s 2p 3s 3p 3d
4s। আমরা ইলেকট্রন গুলো বসিয়ে দেই। আবহ নীতি অনুসারে প্রথমে s s ইলেকট্রন ঢোকে, s s, তারপর p s p s, তারপর d তে ঢুকবে। এই পর্যন্ত 20টা হয়ে গেছে। d তে তাহলে 4টা, এই যে d তে 4টা। কিন্তু এইখানে এসে দেখা গেল ডি অরবিটালটি অস্থিতিশীল হয়ে গেছে। কারণ ডিতে 5টা ইলেকট্রন থাকলে সেটা হয় কি অর্ধপূর্ণ, আর অর্ধপূর্ণ ডি অরবিটাল হয় স্থিতিশীল, স্টেবল হয়, স্থায়িত্ব বেড়ে যায় এবং অপেক্ষাকৃত কাছাকাছি অরবিটাল থেকে অপেক্ষাকৃত কম শক্তির প্রয়োজন হয়। এই এই দুইটা কারণে এই ডি অরবিটালটি স্থিতিশীল হওয়ার জন্য তার কাছাকাছি প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে নিলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হয় এরকম 1s2 2s2 2p6 3s2 3p6 3p5, এই যে একটা ইলেকট্রন নিয়ে নিয়েছে 4s1। তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক। কেন ডিতে একটা ইলেকট্রন আসলো? কারণ কি স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য, স্টেবল হওয়ার জন্য, সুস্থিতিশীল হওয়ার জন্য। এখন এস অরবিটাল কি হলো? এস অরবিটাল হয়ে গেল অর্ধপূর্ণ। আগে ছিল পূর্ণ, এখন হয়ে গেল অর্ধপূর্ণ। তাহলে পূর্ণ থাকলে সে স্টেবল, অর্ধপূর্ণ থাকলো সে স্টেবল। তার মানে স্টেবল মানে স্থিতিশীল, তার মানে 4s এখনো স্থিতিশীল আছে, মাঝখানে 3dটা স্থিতিশীল হয়ে গেল। তাহলে এইটার এই ইলেকট্রন বিন্যাসটা বেশি স্থায়িত্ব অর্জন করবে, কারণ ডি অরবিটাল স্থিতিশীল হয়ে গেল, 4s1 এটাও স্থিতিশীল আছে। এই হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। এরপরে আমরা আরেকটা ইলেকট্রন বিন্যাস দেখাই, কপার। কপার 29, ইলেকট্রন বিন্যাস ছিল 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 3d9, এই ছিল কপারের ইলেকট্রন বিন্যাস। 3d9 d অরবিটাল অস্থিতিশীল, কারণ ডি অরবিটালে যদি 10টা ইলেকট্রন থাকতো তাহলে অরবিটালটি হয়ে যেত পরিপূর্ণ বা পূর্ণ হয়ে যেত। তা অরবিটালটি তো পূর্ণ হয় নাই, ফলে ডি অরবিটালটি কি হবে? অস্থিতিশীল হবে, আনস্টেবল হবে। ডি অরবিটালটি এই আনস্টেবল বা অস্থিতিশীলতা দূর করার জন্য তখন সে কি করবে? এই যে পূর্ণ 4s, এই 4s থেকে একটা ইলেকট্রন নেবে। কোথা থেকে একটা ইলেকট্রন নেবে? প্রায় সমশক্তি সম্পন্ন কাছাকাছি অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে ডিটা পূর্ণ হয়ে যাবে, ডি অরবিটাল স্থিতিশীল হয়ে যাবে। তো 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1, এই যে কপার 29, এইখানে আমরা দিতে পারছি। তাহলে এখন কি হলো? এখন ডি অরবিটাল হয়ে গেল স্টেবল বা স্থিতিশীল, 4s হয়ে গেল অর্ধপূর্ণ স্থিতিশীল, 4sটাও স্থিতিশীল হয়েছে, অর্ধপূর্ণ স্থিতিশীল। তাহলে কপারের ইলেকট্রন বিন্যাস আবহ নীতি অনুসরণ করে নাই, ক্রোমিয়ামেরও করে নাই। আবহ নীতিতে কি বলা ছিল? নীতিটা বোঝার চেষ্টা করতে হবে, কেন ওই নীতি অনুসরণ করলো না। আবহ নীতিতে বলা ছিল কম শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, অরবিটাল পূর্ণ করবে। তাহলে 3d আর 4s কম শক্তি সম্পন্ন, এটা কিন্তু পূর্ণ হয়নি, এটা অর্ধপূর্ণ হয়েছে, কিন্তু এটা কি পূর্ণ হয়েছে? পূর্ণ হয়নি। আবহ নীতিতে কি বলা ছিল? কম শক্তি সম্পন্ন অরবিটাল পূর্ণ করে তারপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন
এটা পূর্ণ না করে এখানে ইলেকট্রন আসতেছে, এটাই ছিল আবহনীতির ব্যতিক্রম। এখানেও তাই হয়েছে যে কম শক্তি সম্পন্ন অরবিটাল আর 3D বেশি শক্তি সম্পন্ন, এটা হচ্ছে 4s 4 প্লাস 0, এর শক্তিমান 4, 3D 3 প্লাস 2, এর শক্তিমান 5, এই যে 3D এর শক্তিমান 3 প্লাস 2 সমান 5, 4s 4 প্লাস 0 সমান 4। তা আবহনীতিতে বলা ছিল যে কম শক্তি সম্পন্ন অরবিটাল পূর্ণ করবে, তারপরে এখানে ঢুকবে। এইখানের দিকে তাকাও, এটা কেন পূর্ণ নাই? এটাই ছিল আবহনীতির ব্যতিক্রম। ইলেকট্রবিন্যাস করি আমরা 1s2 2s2 3p6 3s2 3p6 3d 4s2 3d 10। এখানে হয়ে গেল 30টা, আমাদের আছে 42। তারপরে আমরা দেব 4p6 4p6 36, 4p পরে 5 এসে 5 এসে দুটা 36 38 38 আর 4 দিতে আছে 4টা, 4 দিতে আছে 4টা। এখন তুমি যদি খেয়াল করো 4 দিতে আছে 4টে আর 5 এসে আছে 2টা, আর আবহনীতিতে এটা ফিলআপ করা করতে এখানে যাবে, তাই করা হয়েছে। কিন্তু মলিবডেনাম ইলেকট্রবিন্যাস এটা না। এর কারণ ডি অরবিটালটার দিকে তাকাও, ডি অরবিটালটা অস্থিতিশীল, আনস্টেবল। এই ডি অরবিটাল স্থিতিশীল হওয়ার জন্য, স্টেবল হওয়ার জন্য কাছাকাছি কম শক্তি কাছাকাছি প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটাল থেকে ইলেকট্রন গ্রহণ করে ডি অরবিটালটা স্থিতিশীল হয়। স্থিতিশীল হওয়ার জন্য মলিবডেনাম করে কি? মলিবডেনাম 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d5, এটা একটা ইলেকট্রন নিয়ে নিছে আর 5s। তাতে কি হলো? তাতে এটা হলো অর্ধপূর্ণ, এটাও হলো অর্ধপূর্ণ। তার মানে কি দুটাই স্থিতিশীল। এটা অর্ধপূর্ণ হয়ে স্থিতিশীল হলো। আর 5s এ তো দুটা ছিল, একটা দেওয়ার পর 5s ও এখনো অর্ধপূর্ণ হয়ে গেল, 5s ও স্থিতিশীল হয়ে গেল। এই স্থিতিশীলতা অর্জন করার জন্য মূলত এরা আবহনীতি অনুসরণ করে না। আবহনীতিতে ছিল কম শক্তি সম্পন্ন অরবিটাল পূর্ণ হওয়ার পর আরেকটা অরবিটাল ইলেকট্রন যাবে। আমরা দেখতে পাচ্ছি এই যে কম শক্তি সম্পন্ন, এটা এখনো পূর্ণ হয় নাই। মলিবডেনামের মতো এখানে আরো অনেকগুলা আছে, কপার আছে, সিলভার আছে, গোল্ড আছে। আমরা আরেকটা ইলেকট্রবিন্যাস সেটা একবারে গোল্ড AU 79। এছাড়া আরো কিছু ব্যতিক্রম আছে, সেগুলো তো আমরা যাবো। 79 এটা যদি আমরা ইলেকট্রবিন্যাস করি তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 4s14 5s2 5s2 তারপরে 5p6 5p6 5d9 6s2। এরকম হচ্ছে, এটা হচ্ছে আবহনীতি অনুসারে ইলেকট্রবিন্যাস। আবহনীতি অনুসারে ইলেকট্রবিন্যাস করতে গিয়ে দেখা যাচ্ছে ডি তে 9টি ইলেকট্রন, তার মানে 9টি ইলেকট্রন ডি অরবিটাল অস্থিতিশীল।
ডি অরবিটাল তার স্থিতিশীলতা অর্জন করার জন্য তার প্রায় সমশক্তি সম্পূর্ণতার কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে ডি অরবিটাল পূর্ণ করে, ডি অরবিটাল স্থিতিশীল হয়। কোথা থেকে ইলেকট্রনটা গ্রহণ করে? ইলেকট্রনটা গ্রহণ করে এখান থেকে গ্রহণ করে ইলেকট্রন আছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 4f14 5s2 5p6 5d10 6s1। এই যে ডি অরবিটাল হলো পূর্ণ স্থিতিশীল আর এটা হলো অর্ধপূর্ণ স্থিতিশীল। এটা পূর্ণ, এটা অর্ধপূর্ণ, কিন্তু দুটা স্থিতিশীল। এখানে আব্বর নীতি অনুসরণ করে নাই, কারণ 5d শক্তির চেয়ে 6s এর শক্তি কম। ইলেকট্রন তো 6s এর শক্তি, এই ইলেকট্রন পূর্ণ হবে, কিন্তু এটা পূর্ণ নাই, তাই এটা আব্বর নীতি অনুসরণ করে নাই। এরপরে কিছু ব্যতিক্রম আছে, যেগুলো আছে ল্যান্থেনাম, অ্যাক্টিনিয়াম, নিওবিয়াম, টেকনেশিয়াম, এরকম কিছু মৌলের স্পেশাল কিছু ব্যতিক্রম আছে। এগুলো এই কারণগুলো ছাড়াও আরো অনেকগুলো কারণে ব্যতিক্রম হয়। ল্যান্থেনাম স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস কেমন, আসলে ইলেকট্রন বিন্যাস কেমন হয়েছে, স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটা করব আর ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা আমরা করব। ল্যান্থেনাম আছে 57। আমাদের নিয়ম হচ্ছে আব্বর নীতি অনুসারে প্রথমে এসএস 1s 2s 2p6। আচ্ছা আমরা ইলেকট্রনগুলো পরে দিচ্ছি। 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 6x। আব্বর নীতি অনুসারে যদি আমি এটা ইলেকট্রন বিন্যাস করতাম, তাহলে ইলেকট্রন বিন্যাসটা কেমন হতো? প্রথমে তো এসএস, আমি দিলাম এসএস, তারপরে পিএস 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 পিএস, তারপর ডিপিএস ডিপিএস, আবার ডিপিএস ডিপিএস, তারপরে এফডিপিএস। এখন 56টা হয়ে গেছে, তারপরে তো এফডিপিএস, ইলেকট্রনটা কোথায় ঢুকবে? এফ এ ঢোকার কথা, এফডিপিএস। ফরটা ভালো, ফরএফ, এইখানে ইলেকট্রন ঢোকার কথা। এটা আব্বর নীতি অনুসারে। তো ব্যতিক্রমে কি বলা আছে? ব্যতিক্রমে বলা আছে, ব্যতিক্রমটা আমরা কারণগুলো একটু পরে বলতেছি, আগে ব্যতিক্রম এটা কিন্তু রিয়েল ইলেকট্রন বিন্যাস না, এটা নীতি অনুসারে, আব্বর নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস। যে এরপরে এফ এ ঢুকবে, এফ এর পরে ডি তে ঢুকবে, এফ ডি, তারপরে 6p, তারপরে 7s হবে, এফ এর পরে ডি তে আসবে। এটা ছিল নীতি, কারণ এফ এর শক্তির মান কম, এই যে 4f, 4f এর শক্তিমান 4 আর 3 7, 5p শক্তিমান 5 আর 2 7, দুটো শক্তিমান সমান। তা দুটো শক্তিমান সমান হলে যেটা আগের কক্ষপথে সেটাতে ইলেকট্রন ঢুকবে, ইলেকট্রন তো ঢুকবে এটাতে, এটা 4 নম্বর কক্ষপথের, আর 5d-টা 5 নম্বর কক্ষপথের। এটাই তো ছিল আব্বর নীতি। কিন্তু বর্তমান যে ইলেকট্রন বিন্যাস ল্যান্থেনামে, সেটা আমরা এখানে তারা চিহ্ন দিয়ে দিই। ল্যান্থেনাম 57, 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 4f ইলেকট্রন নাই, তারপরে 5s2 5p6 5d তে একটা ইলেকট্রন 5d, তারপরে 6s2।
তাহলে দেখো এই যে 4f এর যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটা এখন এখানে নাই, 4f এর ইলেকট্রনটা নেই, না দিয়ে আচ্ছা 4f টা আমরা এই দিকে যায় 4f 4f এর ইলেকট্রন নেই, সেই ইলেকট্রনটা কোথায় গেছে? সেই ইলেকট্রনটা গেছে 5 দিতে, এই যে এইখানে স্থানান্তরিত হচ্ছে। দেখো 4f এর শক্তির মান 7, 5d এর শক্তির মান 7, তাহলে 4f তো আগের কক্ষপথের আবহনীতি অনুসারে 4f ইলেকট্রন ঢোকার কথা, ইলেকট্রনটা কোথায় আছে? 5d তে আছে, 5d তে ইলেকট্রন রেখে ল্যান্থনাম স্থিতিশীল। এটা একটা কারণ। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে তোমার পর্যায় সারণী। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। পর্যায় সারণীতে দেখবা প্রত্যেকটা ঘরের জন্য একটা করে মৌল বসবে। তা তোমার কাছে যদি পর্যায় সারণী থাকে তাহলে পর্যায় সারণীটা বের করে দেখো যে 57 অর্থাৎ ল্যান্থনাম থেকে লুটেশিয়াম এইখানে এই জায়গাটায় 15টা মৌলিক পদার্থ আছে। এই 15টার মধ্যে ল্যান্থনামকে এইখানে বসিয়ে বাকি 14টা নিচে আছে। এই ঘরে ল্যান্থনামকে বসানো হয়েছে, বাকি 14টা নিচে। তো ল্যান্থনামকে এখানে বসাইতে তখনই পারবা যখন সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে থাকবে, কারণ এইখানকার মৌলগুলো সব ডি অরবিটাল ভুক্ত মৌল, আর নিচের যে মৌলগুলো আছে না এগুলো সব এফ অরবিটাল ভুক্ত মৌল, মানে সর্বশেষ ইলেকট্রন এফ এ আছে। তা ল্যান্থনামের সর্বশেষ ইলেকট্রন যদি এফ এ থাকতো তাহলে তুমি তো এই জায়গায় বসাইতে পারতা না, ফাঁকা জায়গাটা ফাঁকায় পড়ে থাকতে হতো। এই জায়গাটাতে যদি তুমি মৌল বসাইতে চাও তো অবশ্যই ডি অরবিটাল ভুক্ত মৌল বসাইতে হবে। আর ল্যান্থনামের শেষ ইলেকট্রন যদি 4f এ থাকে তাহলে সে তো 4f অরবিটাল ভুক্ত হয়ে গেল, তাহলে তো এখানে বসাইতে পারবো না, তার নিচে বসাইতে হবে। তাহলে ল্যান্থনামকে যদি তুমি এখানে বসাইতে চাও তাই ইলেকট্রনটা দিতে হবে কোথায়? ডি তে। তাই 4f ইলেকট্রন না দিয়ে ডি তে আছে। এটাও একটা কারণ, পর্যায় সারণীতে বসাইতে হবে, এটাও একটা কারণ। তাহলে একটা স্থিতিশীলতা একটা কারণ, আর একটা কারণ হচ্ছে পর্যায়ের সারণীতে প্রত্যেকটা ঘরে একটা করে মৌল বসাইতে হবে। ল্যান্থনামটা যে ঘরে অবস্থিত সেই ঘরে সবাই ডি অরবিটাল ভুক্ত মৌল, কিন্তু ল্যান্থনাম আবহ নীতি অনুসারে সর্বশেষ ইলেকট্রন আছে এফ এ, তাহলে সে এফ অরবিটাল ভুক্ত মৌল হয়ে গেল। অর্থাৎ সর্বশেষ ইলেকট্রন যে অরবিটালে থাকে সেই অরবিটাল ভুক্ত মৌল তাকে বলে। এফ থাকলে তো এফ অরবিটাল ভুক্ত মৌল, আর এফ অরবিটাল ভুক্ত মৌলগুলো পর্যায় সারণীতে নিচের দিকে রাখা হয়েছে। তাহলে তো ল্যান্থনামকে নিচে রাখতে হবে, কিন্তু ল্যান্থনাম তো ডি অরবিটাল ভুক্ত বানানোর পর ডি অরবিটাল ওই ফাঁকা স্থানটা ফিল আপ করা হয়েছে, কিন্তু দেখবো ল্যান্থনামকে নিচেও রাখা আছে, দেখবো ভালো করে। ল্যান্থনাম থেকে লুটিশিয়াম পর্যন্ত 15টা মৌল একটা জায়গায়, কিন্তু একটা জায়গাতে একটার বেশি মৌল রাখা যাবে না, এটা পর্যায় সারণীর নিয়ম। তাই ল্যান্থনামকে রেখে বাকি 14টা নিচে রাখা হয়েছে। তাই ল্যান্থনামকে ওইখানে রাখতে হলে তাকে তো ডি অরবিটাল বানাইতে হবে। ওই ল্যান্থনামের মতো ঠিক অ্যাক্টিনিয়ামও তাই। অ্যাক্টিনিয়ামে ইলেকট্রন বিন্যাস করলে তুমি দেখবা তার একটা ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রনটা আছে 5f এ। 5f এ যে ইলেকট্রন হয় তাহলে এটা সপ্তম পর্যায়ের 3 নং গ্রুপ যে আছে পর্যায় সারণীতে, সপ্তম পর্যায়ের 3 নং গ্রুপে অ্যাক্টিনিয়ামকে তো আর বসানো সম্ভব না, কারণ যদি এফ অরবিটাল। তখন কি করা হয়েছে, অ্যাক্টিনিয়ামের যে এফ 5f এ যে একটা ইলেকট্রন ছিল সেই 5f এর একটা ইলেকট্রনকে পাঠিয়ে দেওয়া হয়েছে কোথায়? 6d তে, দিয়ে ডি অরবিটাল ভুক্ত বানানো হয়েছে এবং পর্যায় সারণীতে 3 নং গ্রুপে অবস্থান দেওয়া হয়েছে। বিশেষ বিশেষ ব্যতিক্রম হচ্ছে টেকনিশিয়াম 43। এই কটা মৌল তুমি নিজেও করবা, আমি লিখতেছি। নিওবিয়াম 41, টিসি টেকনিশিয়াম 43, তারপরে আছে রুথেরিয়াম 44, তারপর আছে 45, তারপর আছে আরবি 46, তারপরে প্লাটিনাম 78, তারপরে থোরিয়াম 90।
এগুলো ইলেকট্রোবিন্যাসের বিশেষ কিছু ব্যতিক্রম আছে, আব্বাও নীতি অনুসরণ করে না, এবং এগুলো সঠিক ব্যাখ্যা দেওয়াটাও খুব কঠিন। সুনির্দিষ্ট কারণ আছে, কিন্তু একটা অনেক উপরের ক্লাসে এগুলো আলোচনা আছে, এটা বিশেষ ব্যতিক্রম। ঠিক আছে, আমরা প্রথমে নিওবিয়ামটা আলোচনা করি। 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d4 5s। দেখো ইলেকট্রোবিন্যাস আমরা যে করেছি, আপো নীতি অনুসারে প্রথমে এস, তারপরে এস, তারপরে পিএস, পিএস, তারপরে ডিপিএস, ডি পি, তারপরে এস, ডিপিএস এর পরে আবার ডিপিএস। এটা কি পূর্ণ হবে না আপো নীতি অনুসারে? এটা পূর্ণ না করে এখানেও দেখো অরিজিনাল ইলেকট্রোবিন্যাস হওয়ার কথা ছিল এরকম, এখানে দুইটা, তারপরে ইলেকট্রন এখানে ঢুকবে, এখানে তিনটা। এই 5s2 তে হচ্ছে 38, 38 তিনে 41। এটা হওয়ার কথা ছিল ইলেকট্রোবিন্যাস আপো নীতি অনুসারে। কিন্তু ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা বলা হয়েছে এইখানে হবে একটা, আর এখানে কয়টা? চারটা। এখন এর ব্যাখ্যাটা কি দিবা? ব্যাখ্যাটা হচ্ছে ডিতে 5টা থাকলে তো অর্ধপূর্ণ স্টেবল হবে, কিন্তু এটা কি 5টা হয়েছে? 5টা হয়নি। ডিতে ছিল কয়টা? 3টা ছিল, আর এখানে 2টা ছিল। এই ডিতে 3টা ছিল, আরেকটা নিয়ে 4টা হয়, আর 5s একটা হয়। এই এই বিন্যাসে নিওবিয়াম বেশি স্থিতিশীল।